ঢাকা যাদের মামার বাড়ি, পাকিস্তান যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। এটা তো আপনারা কাউন্টার শুনছেন, কিন্তু এটার সৃষ্টি বাংলাদেশ থেকে। ভারত যাদের মামার বাড়ি, হ্যাঁ, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তা আমাদের এখানকার ছেলেরাও পাল্টা দিয়েছে যে ঢাকা যাদের মামার বাড়ি, পাকিস্তান যাদের বাবার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। যাই হোক, এইসব কথাবার্তা চলছে। আজকে যা পরিস্থিতি পাকিস্তানের, আজ যা পরিস্থিতি বাংলাদেশ, আমাদের দুই প্রতিবেশী দেশ, যেটা এক ভূখণ্ডে ছিল, 1947 থেকে বিভক্ত হলো, আবার 1972 গিয়ে তৃতীয় ভাগ হলো বাংলাদেশ। তা তারপরের থেকেই পাঞ্জাবে হিন্দু এক্সচেঞ্জ হলো। বাংলাদেশ থেকে, মানে পূর্ব বাংলায় থেকে হিন্দুদের দেশে আনা হলো না। তখন তারা প্রায় 3-3.5 কোটি হিন্দু ছিল। তা এবং আরেকটা সমস্যা হচ্ছিল, এপারে এসে 72-এ মানে ইন্দিরা মুজিব চুক্তি করে আমাদের সর্বনাশটা করে দিয়েছিল, যে ওপারের হিন্দুরা আর এপারে এসে পাচ্ছিল না, সিটিজেনশিপ পাচ্ছিল না। চরম একটা দুরবস্থায় পড়েছিল। তখনই আমি এই বইটা লিখি, নন সিটিজেন ইন্ডিয়ান ও অন্যান্য গল্প। দেখুন, একটা মহিলা বসে আছে, সুকুমার দেবনাথ, একটা মহিলা বসে আছে, পিছনে হচ্ছে ভারতের পার্লামেন্টের আগেরকার পুরনো। এই বুড়ি বসে আছে, একজন উদ্বাস্তু প্রতিনিধি। তখন উদ্বাস্তু মানে ওপার বাংলা থেকে এসছে, তার কিছুই নেই এরকম। তখনই আমি এই বইটা লিখে একটা দাবি করেছিলাম যে বইটার প্রকাশকাল হচ্ছে আপনার 2012-তে, 2012 বইমেলায় প্রকাশ করেছিলাম। এই বইটার মূল কথা ছিল যে কিভাবে ওপারে, মানে বঙ্গ বিভাগের ফলে 30 লক্ষের উপর হিন্দু মারা গেছে 72-এ, আর 2047-এ মারা গেছে 10 লক্ষ, মানে 40 লক্ষ হিন্দু শুধুমাত্র মারা গেছে। আবার 72-এর যুদ্ধে বহু মুসলিমও মারা গেছে বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তান ছিল। 5 লক্ষ মহিলা ধর্ষিত হয়েছে, তার মধ্যে কিছু মুসলিম মহিলারাও ছিলেন। পৃথিবীতে সবথেকে বড় দীর্ঘকালীন যুদ্ধ এবং হত্যা হয়েছিল ভিয়েতনাম বনাম আমেরিকার যে যুদ্ধ। তারপরে সিরিয়া যুদ্ধ, ইরাকের যুদ্ধেও বহু লোক মারা গেছে। মিশরে রাজনৈতিক আনরেস্টের জন্য বহু লোক মারা গেছে, তুরস্কে মারা গেছে। কিন্তু এত লোক, এত একটি সম্প্রদায়ের এত মানুষ আর পৃথিবীর কোথাও কোনো কিছুতে মারা যায়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছাড়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু লোক মারা গিয়েছিল। ফলে এইরকম একটা বই লিখে তখনই আমি বলেছিলাম যে এখানে যে হিন্দুরা আসছে, সে লাভটা কি? চাকরি বাকরি করতে পারবে না, স্কুলে পড়তে পারে না, ওখান থেকে স্কুল ফাইনাল পাস করে এসে এখানে 9-10-এ ভর্তি হতে হয়েছে, তাও ঘুষ ঘাস দিয়ে অনেক রকম। চাকরি পাবে না, কিছুই করতে পারবে না। তাহলে এই লোকগুলো এখানে এসে করবেটা কী খাবে? ইনকাম তো করতে হবে। সরকারের ডোল প্রথম দিকে যারা ক্যাম্পে ছিল তারা পেয়েছে, কিন্তু যারা এমনি চলে এসছে, কোথাও যায়নি আত্মীয়র বাড়িতে এখানে সেখানে, বা প্রথমে কিছু অল্প পয়সা নিয়ে এসে ঘরবাড়ি ভাড়া টাড়া করে থেকেছে, তাদের কী হবে? তখনই আমি লিখেছিলাম নন সিটিজেন ইন্ডিয়ান, অর্থাৎ এই 2 কোটি লোক এখানে বসবাস করছে, কিন্তু দে আর নট সিটিজেন অফ ইন্ডিয়ান। নন সিটিজেন, দে আর নট সিটিজেন।
বাট দে আর ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ায় থাকছে, খাচ্ছে, লড়ছে, ইন্ডিয়ার মানুষ হয়ে গেছে, ইন্ডিয়ায় তো স্বাভাবিক, এখানেই জন্ম, বাচ্চা কাচ্চা জন্ম করছে, বিয়ে থা জন্ম সবই এখানেই হচ্ছে, বাট দে আর নট সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে সিটিজেন অফ ইন্ডিয়া না হলে তাহলে তারা অধিকার পাচ্ছে না। এই যে পিরিয়ডটা চললো 47 থেকে 2009 পর্যন্ত। এর আগে অনেক চেষ্টা হয়েছে, 2003-এ 1987 পর্যন্ত যারা এসছে তাদের দেওয়া হবে, আদবানি অনেক রকম করেছিল, সেখানে অনেক রকম ত্রুটি ছিল, অনুপ্রবেশকারী হিসাবে সবাইকেই চিহ্নিত করা হচ্ছিল, এই সব ব্যাপারগুলো ছিল। 2014-তে নরেন্দ্র মোদী আসার পর নতুন করে ভাবনা চিন্তা হয়, তখন সিএটা করা হয়। তখন সিএ বি ছিল, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল, সেটা পাশ হলো 2019-এ, পাশ করে সিএএ হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কিন্তু 19-এ অ্যাক্টটা হলো, কিন্তু তার সমস্ত নিয়ম কানুন প্রসিডিউর লিখতে গিয়ে তিনি আর একটা 24 মানে আরও 5 বছর কাটিয়ে দিলেন, 24-এ এসে এটাকে কমপ্লিট করলেন। তাহলে ভাবুন তো কী অবস্থা মানুষের, এই 2 কোটি মানুষের কী দুরবস্থা। তারা পাসপোর্ট করতে পারে না, চাকরি বাকরি করতে পারে না, পড়াশুনো করতে পারে না, ওই কোনো মতে এটা ওটা করে খেয়ে পরে বেঁচে আছে। আর যে প্রচুর পয়সা নিয়ে কিছু লোক এসেছিলো, তারা এইসবের ধার ধারেনি, তারা তাদের মতো করে নিয়েছে, ঘুষঘাস দিয়ে এটা ওটা করে। তবুও ওই যে মানুষের দুরবস্থা, সেইটা নিয়ে আমি নন সিটিজেন ইন্ডিয়ান লিখেছিলাম। এর সঙ্গে আরও কিছু অন্য গল্প ছিল। যেই হোক, বক্তব্যটা হচ্ছে যে একটা দেশ বিভাগ 1947, এই যে দেশ বিভাগ ব্রিটিশরা আমাদের দিয়ে গেল 15ই আগস্ট, আর বাংলাদেশের মানে পাকিস্তানের হচ্ছে 14ই আগস্ট, এই যে দিয়ে গেল 1947-এ। তারপরে 1948-এ ভারত পাকিস্তানের বর্ডারে যুদ্ধ হলো, 1965-তে 1962-তে চীনের সঙ্গে যুদ্ধ হলো, 1965-তে কার্গিল যুদ্ধ হলো, না 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, আবার 1999-তে কার্গিল যুদ্ধ হলো। মানে একটার পর একটা এই যুদ্ধ করতে 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 দুটো দেশ অনেকটা হিনবল হয়েছে। কিন্তু যেহেতু ভারতের শৃঙ্খলা বেশি, এটা ডেমোক্রেটিক কান্ট্রি বলেই এখানে বারবার ভোট হয়েছে, ভোটের মাধ্যমে মানুষ তাদের দলকে নির্বাচিত করেছে এবং কাজের মধ্য দিয়ে সেই দলকে আবার টিকে থাকতে হয়েছে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশে ভোট হয়েছে, কিন্তু পাকিস্তানে একটানা 5 বছর কেউ করতে পারেনি। আবার বাংলাদেশেও বহু মানে অর্ধেক সাল ডেমোক্রেটিক হইতে চলেছে, অর্ধেক সাল মিলিটারিরা চালিয়েছে। এই করে 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 আজকে এই দুরবস্থা করে ফেলেছে। এইবার যে ধরুন আবার 1 কোটি লোক আসবে, আসতেই হবে, উপায় নেই, সেই লোকগুলোকে কি করা হবে? তারা সিএর মধ্যে এই মুহূর্তে ঢুকতে পারবে না, এসে 5 বছর এখানে না থাকলে সিএর সুযোগ পাবে না, তাহলে সেই লোকগুলোকে কী করা হবে? আবার সেই মানে রিফিউজি ক্যাম্প, সেই জঘন্য অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করা, মনুষ্যেতর জীবনযাপন করা, এক অদ্ভুত ব্যাপার। আবার সেই পথে গিয়ে যেতে হবে। তাহলে দেশভাগের ফলে একটা জাতিকে সব থেকে বেশি মূল্য দিতে হলো, সেটা হচ্ছে হিন্দু জাতিকে। সব থেকে বেশি মূল্য দিতে হলো, সব থেকে বেশি কষ্ট, সব থেকে বেশি অত্যাচার, অনাচার, মানে তাদের অবজ্ঞা, মৃত্যু, লক্ষ লক্ষ মৃত্যু, সব মিলিয়ে মানে চোখে জল এসে যায় যে বাংলাদেশে হিন্দু হয়ে জন্মগ্রহণ করার মতো অভিশাপ সারা পৃথিবীতে আর কিছু নেই। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি আমার কিছু বক্তব্য নিয়ে। ভালো লাগলে আমাদের একটু লাইক দেবেন, আমাদের একটু সমর্থন করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।